সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আজকে আমি আগেই বলেছিলাম যে জানিয়েছি আপনাদের যে মূলত মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়েছিল গত 21 জুলাই দুপুরে, সেই বিমান দুর্ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতা, আহতদের চিকিৎসা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে তার সবশেষ আপডেট আজকে আমি জানাবো। আজকে আপনাদেরকে আমি সেই আপডেটটাই জানাচ্ছি। এই আপডেট আসলে মাইলস্টোন স্কুলের সংগঠিত যে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা, তার পুরোটাই একটি কষ্টদায়ক বিষয়। এটি নিয়ে কথা বলতে সত্যিই খুব খারাপ লাগে। আপনারা ইতিমধ্যেই আমার অন্য আলোচনা থেকে জেনেছেন যে এর আগে আমি আরও দুটো আলোচনা করেছিলাম এই ইস্যুতে। আর সেখানেও বলেছি যে মূলত আমার দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলের বয়সী বাচ্চারাই এই দুর্ঘটনায় বেশি প্রাণ হারিয়েছে। আমার ছেলের বয়স 12 বছর প্লাস, মেয়ে 3 বছর পেরিয়েছে। মূলত ওর বয়সী শিশুদের কেউ কেউ প্লে গ্রুপ অথবা প্রি প্লেতে ভর্তি করিয়ে থাকে। এবং মাইলস্টোন স্কুলে যেই ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, সেই ভবনটি মূলত প্রাইমারি সেকশন ছিল। তো খুব স্বাভাবিক কারণে মাইলস্টোন নিয়ে কথা বলতে গিয়ে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি। বলা যায় মাইলস্টোনের ঘটনাটি গত 8 দিন আগে ঘটলেও এখনো ট্রমা থেকে বের হওয়া আসলে খুব কঠিন। শিশু সংগঠন করেছি দীর্ঘদিন, এখন শিশু সন্তানের পিতা, সবকিছু মিলিয়েই আসলে এই যে বাচ্চাগুলোকে নিয়ে কথা বলতে গেলে কষ্ট হয়। কিন্তু দুর্ঘটনা যা ঘটে গেছে, যা ক্ষয়ক্ষতি হওয়ার, সেই জায়গাটি আমরা সবাই জানি। সেই জায়গায় আসলে এখন আপডেটগুলো দিচ্ছি এই কারণেই যে অনেকেই জানতে চান, কেউ ফোন করে, কেউ সামনাসামনি দেখা হলে, কিংবা কেউ ইনবক্সে জানতে চেয়েছেন যে সবশেষ অবস্থাটা আসলে কি। তো সেই কারণে মনে হলো আজকে অন্ততপক্ষে এই 1 সপ্তাহ পরে এসে একটা আপডেট আবার দেয়া দরকার। যদিও মৃত্যু সংখ্যার বিষয়টি নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়ে গেছে। ধোঁয়াশাটা আছে মূলত যে কারণে, সেটি হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ শুরুতে যে কথাগুলো বলেছিল সেই কথার সাথে এখনকার কথা একটুখানি পার্থক্য আছে। তবে আমি বিশ্বাস করতে চাই কারো চাপে পড়ে এই পার্থক্যটা তৈরি করেননি তারা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল যারা আছেন। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে মৃত টোটাল মৃত্যু সংখ্যা নিয়ে যেই পরিমাণ রাগঢাক ছিল, সেটি নিয়ে কিছু কথা তো আছেই। তারপরে অনেকের আমরা 4 দিন পরেও শুনেছি যে অনেক শিশুকে এখনো পাওয়া যাচ্ছে না, তাদের নাম আহত এবং নিহতের তালিকায় নেই। তাহলে ব্যাপারটি কি হতো? এই ধরনের কিছু ইস্যু আছে। সেই জায়গায় আমি আজকের কথা যদি বলি, যে আজকে 29 জুলাই মঙ্গলবার। আজকে যেটি আমরা দেখেছি, জেনেছি, শুনেছি, সেই কথাগুলো বলি। বেশ কিছু মাধ্যমে ইতিমধ্যে তথ্যগুলো এসেছেও। সেটি হচ্ছে যে আজকেও যখন স্কুলের উপর দিয়ে, ওই ভবনটির উপর দিয়ে যখন বিমান চলাচল করছিল, স্কুলের অনেক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী বা আশপাশের মানুষ আতঙ্ক বোধ করেছেন। এটি খুব স্বাভাবিক। বিমান যে নতুন যাচ্ছে ওদিক দিয়ে তা না, প্রত্যেক দিনই অনেক বিমান ওদিক দিয়ে গিয়ে ল্যান্ড করে, অথবা ফ্লাই করার সময় ওই স্কুলের উপর দিয়ে হয়তো একটি চক্কর দিচ্ছে। কিন্তু 21 জুলাইয়ের হৃদয় বিদারক ঘটনা, যে শোকের ঘটনা,
সেই কারণে এখন আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। এটি এলো একটি দিক। আবার এটিও ঠিক যে হুট করে চাইলেই বিমানবন্দরের রানওয়ে সরিয়ে নেওয়া যায় না। আবার রানওয়ে থাকলে বিমান ল্যান্ড করার আগে ওই পথে আসতেই হবে, কেন স্কুলের কাছ থেকে সরে অন্য জায়গায় দিয়ে যদি সে বিমানটি উপরে একটু চক্কর খায়, আমি সবার সুবিধার জন্যে প্রচলিত ভাষাই, প্রচলিত শব্দই ব্যবহার করছি, যে যে চক্করটি খাবে, এই চক্করটি আসলে যদি দেখি যে ভিন্ন একটা জায়গা দিয়ে ঘুরে এলো, আসার পরে রানওয়েতে নামার আগে তাকে তো ওই লাইন অনুযায়ী যেতেই হবে। তো বিষয়টি চাইলেই আসলে একদিনেই পরিবর্তন করে ফেলা সম্ভব না। আজকের অবস্থাটা কি? আজকে তো বললাম একটি যে উপর দিয়ে বিমান যাওয়ার সময় অনেকেই আতঙ্ক বোধ করেছেন। আজকেও যেটি ছিল বিমান বাহিনীর একটি ক্যাম্প স্কুলে, যেটি গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে, সেই ক্যাম্প হচ্ছে আজকেও ছিল স্কুলে, এবং সেই জায়গায় হচ্ছে স্কুলের শিক্ষার্থী, তারপরে হচ্ছে শিক্ষক কর্মচারী বা আশপাশের যারা এক ধরনের ট্রমার মধ্যে আছেন, তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া, বেসিক্যালি এক ধরনের কাউন্সিলিং সেটি করা হচ্ছে এই ট্রমা থেকে বের হয়ে আসার জন্যে। বিশেষ করে শিশুদেরকে কাউন্সিলিং করছে বিমান বাহিনীর একটি টিম। সেই ক্যাম্পটি আজকেও পরিচালিত হয়েছে। এটি গেল একটি বিষয়। আরেকটি হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ যেই তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটি এখনও তাদের কাজ করছে। আজকেও তারা রিপোর্ট জমা দেয়নি। এটি হচ্ছে স্কুল কর্তৃপক্ষের দিক থেকে জানানো হয়েছে। জাহাঙ্গীর খান, সেই দিয়াবাড়ি শাখার যিনি প্রধান, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গণমাধ্যম কর্মীদেরকেও এখন স্কুলে তথ্য সংগ্রহের জন্য গেলেও বেশ কিছু শর্ত মেনে নিয়ে স্কুলে প্রবেশ করতে হচ্ছে। এটি আরেকটি তথ্য আজকে। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে স্কুলের কার্যক্রম শুরুর যেই কথাটি ছিল, তৃতীয় দফার মতো সেই সময়টি পরিবর্তন হয়েছে। আগামী শনিবার পর্যন্ত, শনিবার 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তৃতীয়বারের মতো এই সময়টা নির্ধারণ করা হলো, পরিবর্তন হলো। তবে স্কুলের প্রশাসনিক কার্যক্রম সেগুলো অব্যাহত থাকবে, কারণ নতুন করে স্কুল চালু করতে গেলে তার যে অফিসিয়াল যে কিছু ইস্যু থাকে, এত বড় একটি ঘটনার পরে অনেক কিছুই স্কুল কর্তৃপক্ষকে ঢেলে সাজাতে হচ্ছে, ক্লাসরুম থেকে শুরু করে অন্যান্য বিষয়। আবার ওই ক্লাসরুমগুলোতে এখনই ক্লাস নেওয়া সম্ভব কিনা, কারণ অত উচ্চ তাপমাত্রায় যেই ভবনটিতে আগুন জ্বলেছে, সেই জায়গায় আবার নতুন করে ক্লাস নেয়া, আবার কোনো দুর্ঘটনা হয় কিনা সেগুলো যেমন ফিজিবিলিটি টেস্ট করার একটা ব্যাপার তো থেকেই যায়। আবার বাচ্চারা আতঙ্কিত থাকে কিনা, আবার ট্রমার মধ্যে যায় কিনা, আবার তাদের মধ্যে সেই ভয়টা কাজ করবে, আবার বুঝি বিমান এলো, আবার বুঝি বিধ্বস্ত হলো, আবার বুঝি আমরা কেউ মারা যাব বা আমার বন্ধুরা মারা যাবে। এই যে ট্রমার জায়গাটা, এটাও একটা বিবেচনা রাখার বিষয় আছে স্কুল কর্তৃপক্ষের। যেই শিশু সন্তানগুলো হাসপাতালে আছে, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা নিহত হয়েছে, তাদের বিষয়গুলো ভাববার ব্যাপার। সব কিছু মিলেই আসলে স্কুল কর্তৃপক্ষ ক্লাস শনিবার থেকে চালু করবে বলছে, কিন্তু ওই যে বললাম যে এই নানান ধরনের কাজকর্মগুলোর জন্যেই তাদের প্রশাসনিক কার্যক্রমগুলো অব্যাহত তারা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আজকে স্কুল কর্তৃপক্ষ আবার মৃত এবং চিকিৎসাধীনের যে হিসেবটা দিয়েছেন সেখানে তারা স্পষ্টতই জানিয়েছেন এ পর্যন্ত নিহতের সংখ্যা 34 এবং তারা এটি স্বাস্থ্য অধিদপ্তর, বিমান বাহিনী এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলো যেই তথ্য দিচ্ছে তার উপরে তারা আস্থা রাখছেন বলে জানাচ্ছেন। স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বা অভিভাবকদের পক্ষ থেকে সংখ্যাটি যা বলা হচ্ছে শতাধিক, সেই সংখ্যার সাথে স্কুল কর্তৃপক্ষ একমত নয়। 21 জুলাইয়ের এই দুর্ঘটনার যে বিষয়টি ঘটে আমরা জানি যে 21 জুলাই দুপুর 1:06 ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি তার শেষ প্রশিক্ষণের শেষ দিনের যাত্রা করেছিলেন একাই। প্রায় 1:30টার দিকে বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ব্রাঞ্চের প্রাইমারি সেকশনের ওখানে। তাৎক্ষণিকভাবে বলা হয়েছিল বিমান বাহিনীর পক্ষ থেকে, সেদিন সন্ধ্যায় জানানো হয়েছিল যে 20 জন নিহত। পরবর্তী সময়ে হাসপাতালে আরো কয়েকজন মারা যায়, 2 জন শিক্ষিকা মারা গেছেন, মাহরিনা এবং মাসুকা 2 জন শিক্ষিকা মারা গেছেন। শিশুদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, কারো ডেড বডি পরবর্তী সময়ে স্কুল ভবন থেকে উদ্ধার করা হয়েছে। এদের অনেকেরই লাশ যাদের মরদেহ শনাক্ত করা গিয়েছিল তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আমরা জানি যে একটি শিশু মরদেহ যখন ফ্রিজিং গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গাজীপুরে, সেই গাড়ি আবার ফ্রিজিং গাড়িটি অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় পড়ে। যাদের শনাক্ত করা কঠিন ছিল পুড়ে যাওয়ার কারণে, ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের অনেককেই শনাক্ত করা হয় এবং তাদের পরিবারের কাছে মরদেহ বা দেহাবশেষ হস্তান্তর করা হয়। দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খান গতকালকেও তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে ওই শাখায়, দিয়াবাড়ি শাখায় শিক্ষার্থী সংখ্যা 738 জন। প্রতিদিন যে পরিমাণ শিক্ষার্থী উপস্থিত থাকে তার গড় হিসাব করে তিনি জানিয়েছিলেন গতকাল, আমি 28 জুলাইয়ের কথা বলছি, যে কম বেশি 590 জন শিক্ষার্থী সেদিন স্কুলে উপস্থিত ছিল। এই সংখ্যাটি তিনি দিয়েছেন এবং তখনও তিনি বলেছেন মৃতের সংখ্যা সরকারিভাবে যা ঘোষণা করা হয়েছে সেটাই তারা স্বীকার করছেন, মেনে নিচ্ছেন এবং তাতে আস্থা রাখছেন। কিন্তু 590 জন শিক্ষার্থী যে হিসেবটা দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে, সেই জায়গায় আবার আহত, নিহত অথবা ক্লাস শেষে বাড়ি ফিরে গেছে, এই পুরো সংখ্যাগুলোর সাথে ঠিক সঙ্গতিপূর্ণ না। আমি কিছু মিন করছি না, আমি কিছু বলছি না, কোনো দিকে আঙুল তুলছি না, কিন্তু আমি বলছি যে এই যে প্রায় ±590 শিক্ষার্থী স্কুলে ছিল, দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খান বলছেন, আবার আহত নিহতের সংখ্যা, এগুলো নিয়ে বললাম আর কি। মানে এটা আপনারা খুব সিরিয়াসলি নেবেন
এমনটা মনে করছি না। আমি জাস্ট সংখ্যাগুলো উল্লেখ করে গেলাম। আমি শিক্ষার্থীরা যে দাবি করছে নিহতের, আমি তার সাথেও যে একমত পোষণ করছি এমনটাও না। সবটাই আপনাদের যার যার মতো করে ভাববার জায়গা তো আছেই। আমি সেই জায়গায় মূলত একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাজ তথ্য দেয়া, আমি তথ্যটা দিলাম। আমরা একটু পিছনে যাই, এই চিকিৎসা সেবার জায়গাটায়। আমরা জানি যে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উত্তর আধুনিক হাসপাতাল, লুবনা হাসপাতাল, তারপরে আপনার সিএমএইচে, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, এই জায়গাগুলোতে অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের নিয়ে আসা হয় এবং হাসপাতালগুলো এর মধ্যে যখন আসার পর যারা আর জীবিত ছিল না তাদের মৃত ঘোষণা করে এক ধরনের সংখ্যা আমরা পেয়েছি। বাকিদের চিকিৎসা দেওয়া হয় হাসপাতালগুলোতে, এখনো দেওয়া হচ্ছে। সেই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় আরো কয়েকজন নিহত হয়েছে। এই শিশুদের মৃত্যুতে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর বিবেকবান শিশুপ্রেমী মানুষের হৃদয় কেঁপে উঠেছে, কেঁদেছে। আমরা দেখেছি ভারত, চীন, সিঙ্গাপুর, এই জায়গাগুলো থেকে চিকিৎসকরা এসেছেন, চিকিৎসা কাজে সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন। এটি আমরা দেখেছি। তো এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন যে ভারতীয় হাই কমিশন যেটি আছে ঢাকার, সে হাই কমিশন থেকে যেটি জানানো হয়েছে যে ভারতীয় হাই কমিশন তাদের ঘোষণায় জানিয়েছে যে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের একটি বিশেষজ্ঞ টিম গত 23 তারিখে ঢাকায় এসেছিলেন। তারা এই কয়দিন বাংলাদেশের চিকিৎসকদের সাথে এই শিশুদের চিকিৎসা করেছেন, চিকিৎসা পদ্ধতি নিয়ে আলাপ করেছেন, পরামর্শ দিয়েছেন। সেই 4 সদস্যের টিমটি গতকাল 28 জুলাই ভারতে ফিরে গেছে। তো এটি মূলত ঢাকায় ভারতে যে হাই কমিশন আছে তারা ফেসবুক পোস্টের মাধ্যমে আজকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে এটি মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যেই সহযোগিতা আর আশ্বাস দিয়েছিলেন তার প্রেক্ষিতে এই টিমটি বাংলাদেশে এসেছিল, ঢাকায় এসেছিল এবং তারা এই কদিন দায়িত্ব পালন করে ভারতে চলে গেছে। ভারতীয় টিম ঢাকায় আসে 23 জুলাই। একই দিন সিঙ্গাপুরের 3 জন চিকিৎসক, 3 জন একটি মেডিকেল টিম ঢাকায় আসে। তারা এসে এখানে শিশুদের এবং শিক্ষক যারা আছেন চিকিৎসাধীন তাদের চিকিৎসা কাজে নিয়োজিত আছেন। তবে তারা আসার আগে, সবার আগে ঢাকায় 22 জুলাই যিনি এসে পৌঁছান তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর চং সি জ্যাক। 22 তারিখে ঢাকায় আসেন এবং এসে তিনি পরিস্থিতি জানানোর পর 23 তারিখে সিঙ্গাপুর থেকে আরও 3 জন চিকিৎসক আসেন। 24 জুলাই চীনের 5 সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় আসে
এই 5 জন চিকিৎসক এখনো ঢাকায় আছেন এবং চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। তো মূলত ভারত, চীন এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সহায়তা দেওয়া, পরামর্শ দেওয়া, এই কাজগুলোর সাথে যুক্ত ছিলেন এবং আছেন। চীন এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা এখনো ঢাকায় আছেন। আমরা প্রত্যাশা করতে পারি মূলত যে আমাদের এই সন্তানরা দ্রুতই সুস্থ হয়ে যে যার মায়ের কোলে ফিরে যাবে। যদিও এখনো 12 জনের অবস্থা আমরা শুনেছি, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 12 জন শিশুর অবস্থা এখনো সংকটাপন্ন। আমরা প্রত্যাশা করি এই 12 জন শিশুর একজনও যেন আমাদের ছেড়ে না যায়। 12 জন শিশুর প্রত্যেকেই যেন নিজেদের মায়ের কোলে ফিরে যেতে পারে। আমরা প্রত্যাশা করতে পারি। সেই ছেলেটির কথা, যাকে উদ্ধার করতে বন্ধু যখন ছুটে যায়, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেছিলেন, যেও না, তোমার বন্ধু বেঁচে নেই। ছেলেটি বলেছিল, আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে নিয়ে সে যখন ফিরে আসে, ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা তাকে বলেছিলেন যে আমি তো বলেছি তোমার বন্ধু বেঁচে নেই, যে লাভ হবে না। সেই ছেলেটি উত্তর দিয়েছিল, আমার বন্ধু বেঁচে ছিল, আমি যখন ওর পাশে গিয়ে বসি ও আমাকে বলেছে, আমি জানতাম তুমি আসবে। এই যে বন্ধুর প্রতি বন্ধুর অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এই মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা শিশুদের এই সরল বিশ্বাস, ভালোবাসা আরেকবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ওই 12 বছর বয়সে আরেকটি শিশু দেখিয়েছে বন্ধুর জন্য প্রাণের ঝুঁকি নেওয়া যায়। যে শিশুরা বেঁচে আছে, শনিবার থেকে যদি ক্লাস শুরু হয়, এরা হয়তো তখন সেই মৃত বন্ধুদের স্মরণ করবে। ওরা বলবে যে আমরা যদি আরেকটু আগে যেতে পারতাম, আমরা যদি আমাদের বন্ধুদের বাঁচাতে পারতাম, তাহলে ক্লাসরুমে আজকে সবাই একসাথে থাকতাম। যেই শিশুরা মারা গেছে তাদের আত্মা শান্তি পাক, তাদের বাবা মা স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই, চেষ্টাও করব না। চেষ্টা করে লাভ নেই তাতে, বরং এখন তাদেরকে সান্ত্বনা দিতে যাওয়া মানে তাদেরকে নতুন করে দুঃখ দেয়া। যেই শিশুরা বেঁচে আছে তাদের মাঝেই বেঁচে থাকবে তাদের প্রিয় 2 শিক্ষিকা, তাদের বন্ধুরা। এই শিশুরা যতদিন বেঁচে থাকবে ততদিন শিক্ষক এবং বন্ধু হারাবার বেদনা নিয়েই বেঁচে থাকবে। হ্যাঁ, একটা সময় গিয়ে হয়তো শোক কমে আসবে, কিন্তু এই দিনটির কথা কোনোদিন ভুলবে না। এমন দিন কোনো অভিভাবক, কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী কারো জীবনেই যেন না আসে। আজকে আমরা অনুভব করি
প্যালেস্টাইনে, সিরিয়ায়ও যখন শিশুরা মারা যায়, বিশ্বের দেশে দেশে যখন কোনো শিশু নিহত হয়, শুধু নিহত না, কখনো কখনো রাষ্ট্রের ব্যর্থতায় শিশুরা দুর্ঘটনায় অসুস্থ হয়ে মারা যায়, পোলিও, ডেঙ্গু, চিকনগুনিয়া, টাইফয়েড, নানান ধরনের নিরাময়যোগ্য রোগেও যখন শিশুরা মারা যায়, আমরা ব্যথিত হই। আজকে আহ্বান জানাই পৃথিবীর সকল দেশের সকল দায়িত্বশীল মানুষের কাছে, আমাদের বড়দের অবহেলায়, আমাদের অপরিণামদর্শী সিদ্ধান্তে, আমাদের ক্ষমতার লোভ, তাতে যেন কোনো শিশুর প্রাণ না যায়। ব্যবসায়ী ভাইদের কাছে আহ্বান জানাই, বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে যারা খাবার তৈরি করেন, একবার ভাবুন তো, আপনি যে ভেজাল খাবার অন্যের শিশুর মৃত্যুর কারণ ঘটাচ্ছেন, সেই ভেজাল খাবারটি তৈরি করে বিক্রি করে সেই খাবার খেয়ে আপনার সন্তান মারা গেলে আপনার কেমন লাগবে? 2 টাকা লাভের জন্যে আরেকজনের সন্তানকে যখন আপনি মৃত্যুর দিকে ঠেলে দেন, অন্য খাবার প্রস্তুতকারী ব্যবসায়ীও তো আপনার সন্তানকে সেদিকেই ঠেলে দিচ্ছে। আসুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে, আগামীর বাংলাদেশ, আগামীর বিশ্বে মেধাবী তরুণ প্রাণদের কথা বিবেচনা করে আমরা এই সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখি। আমরা দায়িত্বহীন না হই। একজন বৈমানিক প্লেন নিয়ে আকাশে উড়েছিলেন, তারও হয়তো স্বপ্ন ছিল তিনি আবার মাটিতে ফিরে আসবেন। কয়েক মাস আগে বিয়ে করেছেন, তিনিও হয়তো সন্তানের পিতা হতে পারতেন। সেই বিমানটি উড্ডয়নের আগে কি পরীক্ষা করা হয়নি? যদি কোনো দিন তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ পায়, তাহলে হয়তো আমরা এই সত্যগুলো জানলেও জানতে পারি। তাই আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা বিমান বাহিনীর তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করব। আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করব এবং প্রত্যাশা করব তদন্ত রিপোর্টগুলো সত্যিকার অর্থেই তদন্ত করে প্রকাশ করা হবে এবং জনসমক্ষে সেগুলো আসবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি এবং পয়েন্ট আকারে আবারও বলছি, এই পর্যন্ত 34 জন নিহত হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষ বলছে। তথ্য অধিদপ্তর এবং হাসপাতাল, বিমান বাহিনীর দেয়া রিপোর্টের উপর আস্থা রেখে 12 জনের অবস্থা সংকটাপন্ন। শনিবার থেকে স্কুলের কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা এবং দুর্ঘটনার দিন কম বেশি 590 জন শিক্ষার্থী স্কুলে উপস্থিত ছিল। এই তথ্যটি স্কুল কর্তৃপক্ষ দিয়েছে এবং ঢাকায় এখন সিঙ্গাপুর এবং চীনের চিকিৎসকদের 2টি টিম এখনো কাজ করছে। তো এই ছিল লাস্ট আপডেট। ইউটিউবে আমার যে চ্যানেল NRB 365 নিউজ, সেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, অথবা ART আর্ট নিউজ BD সেটিও সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া ফেসবুকে আমার পেজ রহমান মুস্তাফিজ, সেখানে লাইক বা ফলো দিয়ে সাথে থাকলে এই আলোচনাগুলো, আপনারা আগে যে আলোচনাগুলো করেছি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো আপনারা দেখতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
এবং প্রত্যাশা করি আর একটি শিশুরও যেন প্রাণ না যায়।